৮০ এবং ৯০-এর দশকে এই মাস্তান কালচারটা শুরু হয়েছিল বাংলাদেশে। যে ২০২৪-এর এই আগস্টের পর তালিকাভুক্ত বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী কিন্তু মুক্তি পেয়ে গেছে। মানে রুটিন ডিউটিজ আছে, সেইটাই তারা করতে পারছে না। এই ধরনের কাজ করতে পারা তাদের জন্য আরো কঠিন। ডেলিজ খান, ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে স্টার নিউজের প্রতিবেদনে দেখা যাচ্ছে যে মিরপুরের 4 স্টার গ্রুপ মামুন, ইব্রাহিম, শাহাদাত, মুক্তার জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে আদালত ও প্রশাসনের বিকল্প হিসেবে সমান্তরাল একটি বিচার ও শাসন ব্যবস্থা কায়েম করেছে। একটি স্বাধীন রাষ্ট্রে প্রশাসনের নাকের ডগায় কিভাবে আসলে এভাবে সমান্তরালভাবে অপরাধ জগৎ বেড়ে ওঠে, কিভাবে চালাতে পারে তারা, এটি ভাঙার কৌশল কি হওয়া উচিত? আপনাকে ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচকদের এবং আমাদের আজকে শোয়ের যারা দর্শক আছেন তাদেরকে। দেখেন, যেই স্টার নিউজের যে রিপোর্টটা আমরা দেখলাম, খুব কম্প্রিহেন্সিভ এবং খুব রিচ একটা রিপোর্ট দেখলাম। কিন্তু আমরা এই জায়গায় নর্মালি দেখবেন যে ভাববাচ্চে কথাবার্তা বলে এই ধরনের রিপোর্ট হয়, বাট এখানে খুব কংক্রিট কিছু সাজেশন এবং কিছু নামও উঠে এসছে। সো ওই জায়গা থেকে আমরা মানে বাস্তবতাটা যদি বোঝার চেষ্টা করি, ৮০ এবং ৯০-এর দশকে এই মাস্তান কালচারটা শুরু হয়েছিল বাংলাদেশে। এবং তখন থেকে তারা যে ধরনের অপরাধগুলো করে আসছে, যেমন ধরেন এই ডিশ, ইন্টারনেট লাইন, তারপর হচ্ছে জুট স্ক্র্যাপের ব্যবসা, তারপর জমি দখল, চাঁদাবাজি, মাদক এবং অস্ত্রের ব্যবসা, কন্ট্রাক্ট কিলিং, যেটা আমাদের রিপোর্টে এসছে। এই জাতীয় যে প্যাটার্ন অফ জবগুলো আছে, যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো কিন্তু ওদের হাত দিয়ে হচ্ছে। এবং ৮০-৯০ দশকের যে মানে একটা উত্থান ছিল, সেটা পরবর্তীতে আস্তে আস্তে কমতে শুরু করেছিল। কারণ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা তখন বেড়ে গিয়েছিল অনেকটা। বিশেষ করে র্যাব যখন আসলো, তখন কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট এখানে এসেছিল। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে এখন হঠাৎ করে প্যারালালিজমটা কিভাবে আসতে শুরু করেছে, রিপোর্টে যে অংশটা কাভার করেছে দুঃখজনক, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে ২০২৪-এর এই আগস্টের পর তালিকাভুক্ত বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী কিন্তু মুক্তি পেয়ে গেছে, জামিনে মুক্তি পেয়েছে। এখন বাংলাদেশের মতো দেশে একটা সমস্যা কি, সেটা হচ্ছে যে বাইরের দেশে আপনি যখন একজন অপরাধী জামিনে থাকে, তখন কিন্তু পুলিশের নজরদারিতে থাকে সে। তাকে হয়তো সপ্তাহে ১ দিন অথবা ২ দিন ওই নিকটস্থ থানায় গিয়ে রিপোর্ট করে আসতে হয়। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর, বিশেষ করে পুলিশের যে অবস্থাটা, এটা কিন্তু বেশ নাজুক এখন। সুতরাং ওদের যে মানে রুটিন ডিউটিজ আছে, সেইটাই তারা করতে পারছে না। এই ধরনের কাজ করতে পারা তাদের জন্য আরো কঠিন। আর এর সাথে যদি আপনি মানে অ্যাডিশনালি বেশ কিছু বাস্তবতা ধরেন, সেটা হচ্ছে যে এই যে ধরেন এই গ্যাং কালচারটা, যেটা অনেকটা মানে বলিউডের মুভি দেখে দেখে এই জায়গায় আস্তে আস্তে গড়ে উঠছে, এইটা মানে বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু, যেমন মাফিয়া শব্দটা যে আমরা ইউজ করি, এটাও কিন্তু উন্নত বিশ্বে এই ধরনের কালচার আছে। এবং আমরা যে মুভি দেখি, গডফাদার মুভি, সেই মুভিতেও কিন্তু এরকম একটা মানে গ্যাংয়েরই একটা মানে ঘটনা নিয়ে এই মুভি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতাটা কিন্তু ভিন্ন। কেন এই গ্যাং কালচারটা এতটা ব্যাপ্তি পেয়েছে, আগে তো ওই রুট কজ অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে। দেখেন, একটা গ্যাং কালচার গড়ে ওঠে প্রথমত যে কারণে, সেটা হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব। এই যে ধরেন মানে সামাজিকভাবে এইটা ফার্স্টে দেখবেন যে ওই অবস্থাটা ক্রিয়েট করে, যেখান থেকে মানুষ আস্তে আস্তে ওই দিকটা যাওয়ার কথা ভাবতে শুরু করে। দ্বিতীয় যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে অস্ত্রের সহজলভ্যতা। আপনি যখন অবৈধ অস্ত্র পাবেন, আর আপনার যখন হাতে কোনো কাজ নেই, আপনি বেকার বসে আছেন, তখন কিন্তু প্ররোচনার ফলে আপনি এই গ্যাং চলে কি দিয়ে, লোক দিয়ে। সো এইটা ৩ নম্বরে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থানের অভাব, এটিও কি দেখেন কিনা আপনি? ওই তো বেকারত্ব, যেটা আমি বললাম। নেক্সট যেটা কারণে যে প্রভাবগুলো পড়ছে, আমি এই প্রসঙ্গে আবারও আপনার কাছে আসার চেষ্টা করব ডেলিজ খান।